হ্যালো বন্ধুরা, অমরনাথ যাত্রার এই পর্বে আমি অমরনাথ যাত্রা সহ কাশ্মীরের একটি ছোট্ট ট্যুর প্ল্যান শেয়ার করছি। যতটা সম্ভব কম লাগেজ নিয়ে ট্রেকিং স্টিক, আইডি প্রুফ, ওষুধ, পারমিট গুছিয়ে চলে আসতে হবে কলকাতা বা শিয়ালদা স্টেশনে। যেহেতু আমার বাড়ির নিয়ারেস্ট স্টেশন ছিল সাগরদিঘি, তাই আমি সকাল 8:17 130-28 কবিগুরু এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম বর্ধমান, আর সেখান থেকে দুপুর 1:17 131-51 জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরেছিলাম। এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে প্রতিদিন দুপুর 11:45 ছেড়ে 45 ঘন্টার দীর্ঘ জার্নি শেষ করে সকাল 8:50 জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছে দেয়। এছাড়াও শিয়ালদহ স্টেশন থেকে 223-17 প্রতি সোমবারের জম্মু তাওয়াই হামসাফার এক্সপ্রেস ধরে কিংবা হাওড়া থেকে 123-31 মঙ্গল, শুক্র, শনির হিমগিরি এক্সপ্রেস ধরে প্রথমে পৌঁছে যেতে হবে জম্মু স্টেশনে। তারপর জম্মু স্টেশন থেকে পারমিট দেখিয়ে আরএফআইডি কার্ড কালেক্ট করে একটা গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে হবে পেহেলগাঁও, শ্রীনগর অথবা বালটালে। আর কারোর যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে জম্মু স্টেশন থেকে একটা অটো ভাড়া করে পৌঁছে যেতে হবে জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্পে। সেখানে পৌঁছে এক রাত থেকে পরদিন ভোরের কনভয় ধরেও পৌঁছে যেতে পারো পেহেলগাঁও কিংবা বালটাল বেস ক্যাম্পে। আর জম্মু স্টেশনে যদি আরএফআইডি কার্ড কালেক্ট করতে কোনো সমস্যা হয় বা বিরাট লাইন থাকে, তাহলে তোমরা পেহেলগাঁও অথবা বালটালে এসেও আরএফআইডি কার্ড কালেক্ট করতে পারবে। পেহেলগাঁওয়ের নুনওয়ান বেস ক্যাম্প ও পেহেলগাঁও ক্লাবে আরএফআইডি কার্ড দেওয়া হয়। বালটাল বেস ক্যাম্পেও আরএফআইডি কার্ড দেওয়া হয়। আর কারোর যদি শ্রীনগরে থাকার প্ল্যান থাকে সেক্ষেত্রে শ্রীনগরের প্রান্তচকে আরএফআইডি কার্ড দেওয়া হয়। আর কারোর যদি পারমিট বা মেডিকেল কিছুই করা না থাকে সেক্ষেত্রে জম্মু তাওয়াই স্টেশনে কিংবা শ্রীনগরের পান্থচকে মেডিকেল চেক আপ করিয়ে পারমিট বা আরএফআইডি কার্ড দেওয়া হয়। কিন্তু এইটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। প্রত্যেকটি জায়গাতে অনেক লাইন পড়ে এবং 3 থেকে 5 দিন ঘুরতে হতে পারে। তাই আমি সবাইকে সাজেস্ট করব নিজের রাজ্য থেকে মেডিকেল চেক আপ করিয়ে পারমিট অবশ্যই বানিয়ে আনো। পারমিট করা থাকলে আরএফআইডি কার্ড খুব সহজেই পাওয়া যায়। আমরা শ্রীনগরের পান্থচক থেকে আরএফআইডি কার্ড কালেক্ট করে নিজেদের পেহেলগাঁও রুটের ভাড়া করা গাড়িতে প্রথমে স্টিকার লাগিয়ে কনভয়ের সঙ্গে যাত্রা শুরু করলাম পেহেলগাঁওয়ের দিকে। কনভয়ের সাথে অমরনাথ যাত্রা এ যেন এক আলাদাই অনুভূতি। যখন কনভয় যায় তখন রাস্তার সমস্ত গাড়িগুলিকে একদিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। যেহেতু আমাদের হাতে একদিন এক্সট্রা সময় ছিল তাই আমরা ওই দিন গুলমার্গ ঘুরে নিয়েছিলাম। তারপর দিন কনভয়ের সাথে অনন্তনাগ জেলা ক্রস করে লিডার নদীকে বাঁদিকে রেখে পৌঁছে যেতে হবে পেহেলগাঁওয়ের নুনওয়ান বেস ক্যাম্পে। এখানে কিন্তু চেকিং প্রচণ্ড কড়াকড়ি। ছুরি, কাঁচি এই টাইপের কোনো জিনিস ব্যাগে থাকলে লাগেজ স্ক্যানিং এর সময় তা কিন্তু আটকে যাবে এবং ব্যাগ খুলে সেটাকে ফেলে দিতে হবে। তোমরা চাইলে পেহেলগাঁওয়ের নুনওয়ান বেস ক্যাম্পেও থাকতে পারো, কিন্তু আমরা বেস ক্যাম্পে থাকিনি। আমরা পেহেলগাঁও বাজারে এসে মাউন্ট ভিউ হোটেলে ছিলাম, কারণ বেস ক্যাম্পে থাকার কিছু নিয়ম আছে। বিকেল 4টের মধ্যে বেস ক্যাম্পে ঢুকে যেতে হয়, তাই আমরা হোটেলেই ছিলাম আর নিজেদের মতো করে পেহেলগাঁওয়ের সৌন্দর্য একদিন উপভোগ করেছিলাম। আমাদের দর্শনের দিন ছিল 9th জুলাই 2025। সেই মতো 7th জুলাই ভোরবেলা পেহেলগাঁও থেকে একটা গাড়ি ভাড়া করে পৌঁছে গিয়েছিলাম চন্দনবাড়ি চেকিং পয়েন্টে। যত ভোরে যাত্রা শুরু করবে ততই কিন্তু ভালো, কারণ দুপুরের পর থেকে পাহাড়ের ওয়েদার কিন্তু যখন তখন খারাপ হয়ে যেতে পারে। চন্দনবাড়ি চেকিং পোস্ট পার করে প্রথমেই পেয়ে যাবে অনেকগুলি ভান্ডারা। সেখানে নিজেদের পছন্দ মতো খাবার বিনামূল্যে খেয়ে ঘোড়া, পালকি অথবা পিট্ঠু ভাড়া করে রওনা দাও শেষনাগের উদ্দেশ্যে। 6:22 আমরা হাঁটা শুরু করলাম। দেখা যাক শেষনাগ কতটা টাইম লাগে। হর হর মহাদেব বলে যাত্রা শুরু করলাম। যাত্রা শুরু শেষনাগের উদ্দেশ্যে। প্রথমে রাস্তা কিছুটা সমতল, তারপর চড়াই। ঘোড়া, পালকি অথবা পিট্ঠু ভাড়া করলে সরকারি কাউন্টার থেকে যে পার্চি কাটবে সেটা কিন্তু সেদিনের যাত্রা শেষ করা পর্যন্ত কাছে রেখে দিতে হবে, কারণ এখানকার ঘোড়া, পালকি ও পিট্ঠুওয়ালাদের একদম ভরসা করা যায় না। মাঝপথে তোমাকে ফেলে রেখে চলে যেতে পারে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। জয় বাবা বরফানি, জয় ভোলে। কুপন বা পার্চি অমরনাথ যাত্রার সরকারি কাউন্টারে জমা দিলে তবেই ঘোড়াওয়ালারা পয়সা পাবে।
তাই সেদিনের যাত্রা শেষ না হওয়া পর্যন্ত পার্চি কখনোই ঘোড়াওয়ালাদের হাতে দেওয়া যাবে না। চন্দনবাড়ি থেকে ৩ কিলোমিটার প্রাণান্তকর চড়াই পেরিয়ে প্রথমেই পড়বে পিসু টপ। এখানেও বেশ কয়েকটি ভান্ডারা আছে। নিজেদের পছন্দমতো খাবার খেয়ে লঙ্গরের দানপাত্রে সাধ্যমতো দান করে যতটা সম্ভব কম সময় নষ্ট করে নিজেদের শারীরিক সক্ষমতা অনুযায়ী আস্তে আস্তে পা বাড়াতে হবে জজিবালের পথে। এই পুরো রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অসম্ভব সুন্দর। পাহাড়ের গ্লেসিয়ার থেকে বরফ গলা জল এসে মিশছে নদীতে। নদীর পাড়ে এই জজিবাল জায়গাটি বেশ সুন্দর। এখানেও রয়েছে বেশ কয়েকটি ভান্ডারা। নিজেদের পছন্দ মতো হালকা কিছু খেয়ে আবারও যাত্রা শুরু করতে হবে নাগাকটি হয়ে শেষনাগের পথে। ফ্রিতে পাওয়া যাচ্ছে বলে বেশি খাবার কিন্তু একেবারেই খাওয়া যাবে না, কারণ পেট বেশি ভারী হয়ে গেলে হাঁটতে কিন্তু প্রচুর সমস্যা হবে। ওই দূরে দেখা যাচ্ছে জজিবাল, আর আমরা এখন পৌঁছে গিয়েছি নাগাকঠিতে। নাগাকঠিতেও একটি ভান্ডারা রয়েছে, আর প্রত্যেকটি জায়গাতে টয়লেট অবশ্যই পেয়ে যাবে। নাগাকঠি থেকে কিছুক্ষণ হাঁটার পরেই দেখতে পেয়ে যাবে সেই বহু প্রতীক্ষিত শেষনাগ লেক। কথিত আছে মহাদেব পার্বতীকে অমর কথা শোনাতে যাওয়ার সময় এই লেকের জলেই নাকি তার গলার সাপকে রেখে গিয়েছিলেন, যাতে কেউ সামনে যেতে না পারে। পেহেলগাঁওতে নন্দী, চন্দনবাড়িতে মাথার চাঁদ, শেষনাগে গলার সাপ, মহাগণেশ টপে পুত্র গণেশকে ও পঞ্চতরণীতে 5টা ভূত অর্থাৎ পৃথিবী, বায়ু, মাটি, অগ্নি, জল এদেরকে রেখে শুধু মাতা পার্বতীকে ওই পবিত্র গুহায় নিয়ে গিয়েছিলেন অমর কথা শোনানোর জন্য। কারণ ভোলানাথের প্ল্যান ছিল শুধু মাতা পার্বতীকেই অমর কথা শোনাবেন, আর কাউকে নয়। তাই পৃথিবীর সবকিছুকে তিনি এক এক জায়গায় রেখে গিয়েছিলেন। শেষনাগ লেক থেকে ক্যাম্পসাইট আরও 2 কিলোমিটার দূরে। শেষনাগে অনেকগুলি ভান্ডারা আছে এবং অনেকগুলি দোকানও রয়েছে, যেখানে তোমরা নিজেদের প্রয়োজনীয় সবকিছুই পেয়ে যাবে। মানে এই পথে হাঁটতে গেলে যা যা জিনিসের দরকার হয় আর কি। তবে এখানে টেম্পারেচার ও বাতাসে অক্সিজেনের মাত্রা কম থাকায় শ্বাসকষ্ট অনুভূত হয়। তাই এখানে আর্মিদের তরফ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও অক্সিজেন দেওয়ার ব্যবস্থা আছে। শেষনাগে এক রাত কাটিয়ে পরদিন খুব ভোর ভোর রওনা দিতে হবে পৌষপত্রী হয়ে পঞ্চতরণীর পথে। এ পথে প্রথমেই পড়বে ওয়ারবাল টপ। এখানেও কিন্তু যথেষ্ট চড়াই রয়েছে। ওয়ারবাল টপে পৌঁছে সেখানকার ভান্ডারা থেকে হালকা করে কিছু ব্রেকফাস্ট করে পা বাড়াতে হবে মহাগণেশ টপের দিকে। অমরনাথ যাত্রার সমস্ত ভান্ডারাতে যা খাবার দেওয়া হয় তা কিন্তু নিচ থেকে এনাদের খুব কষ্ট করে আনতে হয়। তাই খাবার একেবারেই নষ্ট করা যাবে না, যতটুকু খাবে ততটুকুই নেবে। ওই দূরে দেখা যাচ্ছে মহাগণেশ টপ। আমার মতে অমরনাথ যাত্রার সবচেয়ে কঠিন চড়াই হলো এই মহাগণেশ টপ। এই টপের উচ্চতা 15,000 ফুটের আশেপাশে হওয়ায় কম বেশি সকলেরই শ্বাসকষ্ট অনুভূত হয়। এরপর মহাগণেশ টপ থেকে পৌষপত্রীর রাস্তা পুরোটাই ঢালু। খুব কম সময়ে তরতরিয়ে এই রাস্তা নেমে যাওয়া যায়। আর এই পৌষপত্রীতেই রয়েছে অমরনাথ যাত্রার সবচেয়ে বৃহত্তম ভান্ডারা, যেটি পৌষপত্রী ভান্ডারা বা দিল্লি ভান্ডারা নামেও পরিচিত। এই ভান্ডারাতে 52 রকমের পদ পাওয়া যায়। এই ভান্ডারার পাশেই আর্মিদের তরফ থেকে ফ্রি কল সার্ভিসের ব্যবস্থা আছে। এই যাত্রায় অনেক পুণ্যার্থীকে আমি খালি পায়েও হাঁটতে দেখেছিলাম। এই দুর্গম পার্বত্য রাস্তায় যেখানে জুতো পরেই হাঁটা দায়, সেখানে এই ভক্তরা কিভাবে যে খালি পায়ে হাঁটছে তা ভেবে সত্যিই অবাক হতে হয়। সবই হয়তো বাবা অমরনাথের ইচ্ছে। এরপর পৌঁছে যাবে পঞ্চতরণীতে। সবুজ ঘাসের গালিচায় ঢাকা এই তৃণভূমিতে পুণ্যার্থীরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বিশ্রাম নেয়। মহাদেব এখানে 5টা ভূতকে রেখে গিয়েছিলেন, সেই সাথে 5 দিক থেকে 5টা নদী এসে মিলিত হয়েছে এই পঞ্চতরণীতে। তাই নাকি এই জায়গার নাম পঞ্চতরণী। পঞ্চতরণীতে এক রাত থেকে 9 জুলাই খুব ভোরে আমরা রওনা দিয়েছিলাম সঙ্গম টপ হয়ে পবিত্র গুহার পথে। সকাল 6টার মধ্যে গুহায় পৌঁছে 3 নম্বর লকার রুমে লাগেজ রেখে বাবা অমরনাথকে খুব ভালোভাবে ফাঁকায় ফাঁকায় দর্শন করে 8টার মধ্যে নেমে এসেছিলাম। তারপর হঠাৎ শরীর ও ওয়েদার একসাথে খারাপ হয়ে যায়। প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে ঘোড়ায় করে বালটালে নেমে সোনমার্গ হয়ে সেই দিনই শ্রীনগর পৌঁছেছিলাম। 10 জুলাই শ্রীনগরে রেস্ট নিয়ে ও তৎকাল টিকিট কেটে 11 জুলাই 131-52 কলকাতা এক্সপ্রেসে করে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে বর্ধমান, রামপুরহাট ও সাগরদিঘি স্টেশন হয়ে 14 জুলাই সন্ধ্যের সময় বাড়ি পৌঁছেছিলাম। বাবা বরফানির অশেষ কৃপায় সম্পূর্ণ করতে পেরেছিলাম আমার বহু প্রতীক্ষিত স্বপ্নের অমরনাথ যাত্রা। ওয়েদার খারাপ থাকলে যাত্রা বন্ধ করে দেওয়া হয়।
তাই পথে যদি কোথাও আটকে যায় সেই ভয়ে আমরা ফেরার টিকিট করিনি, তৎকালেই ফিরেছিলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। টাটা।